3 নম্বরে এসে আমরা কি বলবো, বিসর্গ যখন বিসর্গই থাকে মানে কি উপস্থিত থাকে, সেটা উদাহরণ কিন্তু এর আগে দিয়েছি। কখন থাকে? যখন বিসর্গ সূত্রটা এরকম, বিসর্গ প্লাস আমরা বলেছি কখ, এই 4টি আরো 2টি তালিবাস্য এরা থাকে, তাহলে বিসর্গ কি হয়? সমান বিসর্গ রক্ষিত হয়। রক্ষিত মানে রক্ষা পায়, রক্ষিত হয়। এগুলি সেই প্রাচীন কাল থেকে এই সন্ধির নিয়ম যেদিন থেকে ঠিক হয়েছে, স্থির হয়েছে সিদ্ধান্ত, সেই দিন থেকে চলে আসছে। এর মধ্যে কিছু কিছু তুলে ফেলার প্রচেষ্টা চলছে, সেটা পরে, কিন্তু আমরা আপাতত নিয়মটাকে ফলো করতে পারি। আমরা মনোকষ্টে দেখেছি বিসর্গ আছে। আমরা ইতিপূর্বে না লিখে যে ইতপূর্বে লিখি, তার যৌক্তিক ব্যাখ্যাটা ছিল এই যে এটাই পয়ের কারণে ইতপূর্বে। আমরা যে নিঃশ্বাসের মধ্যে যে বিসর্গটা দিচ্ছি, তার মধ্যে এই একটা দুঃসাহসে যে আমরা বিসর্গটা দিচ্ছি, তাহলে আমাদের আজকে থেকে একটা পরিষ্কার একটা সিদ্ধান্ত নিব যে বিসর্গ যদি আমরা এইভাবে বিসর্গ না দিতে পারলেও, যখন আমরা দেখবো কোনো শব্দের মাঝখানে বিসর্গ ঢুকেছে, তখন আমরা তার ইমিডিয়েট ডান পাশের বর্ণটা দেখবো, ডান পাশে 6টা বর্ণ আছে কিনা, ক খ প প শ ষ। তারপরে আপনি বিশ্লেষণ করেন যে আচ্ছা মনোকষ্টে বিসর্গটা রইল, কারণ এটা কি, কারণ সন্ধিটা হয়েছিল বিসর্গ সন্ধির কারণ হয়েছে, বিসর্গ সন্ধি এখানে ক ছিল, তাই মনোকষ্টের মধ্যে মনো আর কষ্ট মিলে ওকার না হয়ে কি হয়েছে, বিসর্গ রয়েছে। এই মনো দিয়েই যখন আবার মনোযোগ যুগ দিয়েছিলাম, মনোযোগ রমা দিয়েছিলাম, মনে আছে আপনাদের, তখন কি হইলো, মনো এই যে ওকার হয়ে গেল। তাহলে একই মনো এক জায়গায় মনো কষ্টে বিসর্গ আছে, আরেকখানে যে ওকার হয়ে যাচ্ছে। কারণ আবার বলছি কারণটা কি, কারণ একদম এই যে এই সূত্র মাফিক এটা ঘুরছে। ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি বিসর্গের আরেকটি সূত্রে। এবার হইল বিসর্গ যখন থাকে না। 4, বিসর্গ যখন উদাও হয়ে যায়, বিসর্গ যখন থাকে না, রাগ করে চলে যায়। কখন চলে যায়? যদি ইমিডিয়েট বিসর্গের পরে যদি এই 2টা ধ্বনিকে না পায়, ও এবং আকে না পায়, আমাদের গ্রামে কয় আবু দুবু, প্রথম 2টা ও এবং আ, ছোট দুই নাই, রাগ করে যাবো গা, আমি এখানে থাকবো না, তখন কি হয়? তখন বিসর্গটা চলে যায়, মানে থাকে না। তার প্রমাণ অত যুগ এব, এটা যদি এ না হইয়া অ বা আ হইতো, অ হইলে কি হইতো আমরা দেখছি, তত যুগ অধিক ওকার হয়ে যেত। কিন্তু যখন অ আ নাই, তখন কি হয়েছে, অত এব। আমরা জানি, সুতরাং অতএব এবারে লিখি অতএব এই ঘটনা ঘটেছে। তাহলে এই অতএবের মধ্যে আমরা কি করেছি, এই যে আমরা বিসর্গ নাই, আবার ওকারও নাই, অর্থাৎ সে শুধুমাত্র কি করেছে, বিসর্গকে বাতিল করে দিয়েছে, নিগেট করছে, বাদ, এই এখানে হবে না। এই হলো অতএবের আসল জিনিস, মানে শানে নজুল বা ব্যাখ্যা। তাহলে কি হইলো, ব্যাখ্যাটা হলো বিসর্গ যখন থাকবে না। কখন থাকবে না? যখন দেখবেন মানে উচ্চারণটা এরকম হইতেছে, অত, অতঃপর, অতর, অতস, মানে র যুক্ত হইলেই মানে বোঝা যাবে এটা বিসর্গ। এটা বিসর্গ কিনা বোঝার উপায় হলো 2টা, একটা হলো রজাত, একটা হলো সজাত। যখন আমরা বলি পুরস্কার, তখন একটা স কিন্তু চলে আসছে, পুনর্জন্ম র কিন্তু চলে আসছে, নিশ্চয়, ঠিক আছে, পুরস্কার, তখন আবার স চলে আসছে, কখনো র চলে আসছে, কখনো বা স চলে আসবে। এই জন্য এই 2টা সন্ধিকে বলে, একটা বলে রজাত বিসর্গ সন্ধি, একটা সজাত বিসর্গ সন্ধি। তাহলে আমরা যখন বলি নিশ্চয়কে চয়, নিশ্চয়, তাহলে নিটা নিশ ছিল বা নির ছিল, 2টার একটা থাকতে হবে তার। এটা যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে হ র পাবো না স পাবো। যখন দেখবো যে ওই নিয়ের মধ্যে, কিংবা ওই চক্ষুষ, চক্ষু যুগ ষোল চক্ষুষ, আমরা কোন চাক্ষুষ প্রমাণ পেয়েছি, তাহলে চক্ষুষ স ছিল, এমনি বোঝা যাচ্ছে না বিসর্গটা, কিন্তু বোঝা যায় শব্দের মধ্যে একটা স বা র ছিল, এটা উঠে গেছে, এই জন্যই আমরা রজাত বা সজাত বলি। তখনই আমরা বুঝতে পারবো যে এই শব্দটার মূলের ছিল একটা, এই যে অত যুগে আব, অতস বা অত যুগে আব, অতর যুগে আব, বা যেভাবে হোক একটা র বা স ছিল, এই সটা উঠাই দেওয়ার ফলে আমরা সন্ধিটা বিসর্গের মধ্যে ফেলাইছি। বিসর্গের মধ্যে যখন পড়েছে, তখন এটা আর কি করতে পারলো না, অতএবের মধ্যে আর কোন সূত্র কাজে না লাগিয়ে এই সূত্রটা কাজ করে দিল, যেহেতু এটা ইমিডিয়েট পর এটা অতর, ইমিডিয়েট পর এটা ও কিংবা আ নয়, সুতরাং কি এ, যেহেতু এ, সুতরাং বিসর্গটা চলে গেছে। এটাই হলো এই বিষয়ের শেষ কথা। আমরা এবার 5 নম্বরে চলে যাচ্ছি। 5 নম্বর কি বলছে, বিসর্গ যখন এবার দীর্ঘ আরো ডাবল হয়ে যাবে, যাবে না, আরো বেশি হয়ে যাবে। বিসর্গ যখন দীর্ঘ রূপ ধারণ করে, দীর্ঘ রূপ হয়। কেমন করে দীর্ঘ রূপ হয়? ও থাকলে দেখা যাবে আ হয়ে গেছে,
রস্যই থাকলে দেখা যাবে দীর্ঘই হয়ে গেছে। এই ধরনের প্রবণতাকে আমরা দীর্ঘরূপ বলি। কখন দীর্ঘ হবে? ওই যে বিসর্গ, রজাত বিসর্গ যদি পায়, ও রয়েরই পায়, যেমন বিসর্গ প্লাস অন্তস্থ র, র বা জাত বা সজাত যেটাই পাক, ওর নিজের জাতের মধ্যে পাইছে, এটা তো র মানে রজাত। আবার বিসর্গ একটা আছে রজাত হয়, তাহলে দুইটা যখন পায় সে দীর্ঘ হইতে বাধ্য। তাই কি হয়েছে, আমরা রস্যু যদি থাকে দীর্ঘ হবে, এটা আমরা দেখেছি চক্ষুরুখ। আমরা রস্যি বা দীর্ঘ, রস্যি থাকলে নীরবে দেখিয়েছি নি যোগ রব। এই শব্দটা বেশি ব্যবহৃত হয় নীরব। আমরা এই নীরব এই একটা শব্দ ভালো করে বুঝিয়ে নেই যে বিসর্গের পরে অন্তঃস্তর থাকলে তার আদিতে যে বিসর্গের আগে যে যার সাথে ভাওয়েলটা থাকবে, সে ডানে থাক, বামে থাক, নিচে থাক, মানে উভয় দিকে থাক, যেটাই থাকুক, কার চিহ্ন তো কোনো একদিকে থাকবে, সেই কার চিহ্নটা কি হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে। কিরকম রস্যইকার, কার চিহ্ন ছিল রস্য, এই যে রস্যইকার, এটা দীর্ঘই, অর্থাৎ দীর্ঘ হয়ে গেল। এই আমাদের নীরব সম্বন্ধে এই কথাটি অত্যন্ত প্রযোজ্য, আমাদের এটা কাজে লাগবে। বানান আর ভুল হওয়ার কোনো রাস্তা থাকার কোনো কথা নয়। ধন্যবাদ। এবার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি। 5 নম্বরে চলে যাব। 5, 6, 7 একসঙ্গে 5, 6, 7 বুঝবো। বিসর্গ যখন 300 হয়, 300 হয় বলে যে 303-এর গড়, বাড়ির নাম্বারও 303, থাকেও 303। বলে যে 300 থেকে 100 গেলে কয় শতকে বাকি? 300 মানে কি, তালিবাস্য, মূর্ধন্য দন্তাস, এটা মধ্যে একটা গুলক দাদা আছে। এই 300 থেকে যদি মূর্ধন্য দন্তাস থাকে, তাহলে তালিবাস্য বাকি থাকবে। আর 100 যদি বাকি, 200 বাদ গেলে এই 100 থাকবে। আর যদি এই দুইটা বাদ দিয়ে, তাহলে এই দন্তাস থাকবে। কথাটা এইভাবে বলা হয়। 300 থেকে 100 গেলে আমাদের বাংলা ভাষায় 3টা সই আছে, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তালিবাস্য। মূর্ধন্য আমাদের নাই বললেই চলে, দন্তাস কখনো কখনো তালিবাস্য হয়ে যেতে পারে। তাহলে 300 হয় কিভাবে? 300 মানে তালিবাস্য, মূর্ধন্য এবং দন্তেশ্ব। কিভাবে হবে? বিসর্গ যখন 300 হয়, বিসর্গ প্লাস তালেব্য বর্ণ। এবার আমরা 5, 6, 7 আমরা দেখে ফেলি। তালেব্য বর্ণ বা তালেব্য ধ্বনি, এক কথায় ধ্বনি বা বর্ণ, বর্ণের লিখিত রূপ লিখলেই বর্ণ হয়ে যায়। তালেব্য ধ্বনি বা বর্ণ কি? তালেব্য বর্ণগুলি কি আছে? চ, ছ ইত্যাদি। তাহলে কি হবে? ইকাল টু তালিবাস্য বাধ্য হবে। যেমন নিশ্চুপ বাধারে বসে আসি, নিশ্চল পাথরের মতো। এই যে নিশ্চল বলছি, নিহি যোগ চল, তখন আমি কি করেছি? নিশ্চল। তালিবাস্য কেন এলো? এই তালেব্য বর্ণ হলো। এখানে যে মূর্ধা বর্ণ হলো, তাহলে তালিবাস্য আসতো না। তাহলে তারপরটা দেখি, তালেব্য পরে মূর্ধা নিঃস্ব, মূর্ধা বর্ণ বা মূর্ধা ধ্বনি। সন্ধি আসলে ধ্বনি, কিন্তু লিখতে সময় বর্ণ হয়ে যায়। মূর্ধা ধ্বনি সমান সমান মূর্ধা নিঃস্ব। তাহলে মূর্ধাধ্বনি গুলো কোনগুলি? মূর্ধাধ্বনি গুলো ট, ঠ, এগুলি ট, ঠ, ড, ড মূর্ধান্য, নিজেই বলে মূর্ধান্য, মূর্ধানিঃস্ব। যেমন ধনুষ্টঙ্কার, ধনু যোগ টঙ্কার সমান সমান হয়ে যাবে ধনুষ্টঙ্কার। এই ধনুষ্টঙ্কার হয়ে গেল। যদি বলি নিষ্ঠুর, নিযুক্ঠুর, এই যে নিষ্ঠুর, কি অসাধারণ ভাবে কি করলো? ঠ থাকাতে যে মূর্ধন্য, ট থাকাতে মূর্ধন্য, আবার চ থাকাতে তালিবাস্য। আমরা এগুলো শিরচ্ছেদেও দেখেছি তালিবাস্য কেন হয়। শিরচ্ছেদ, শিরঃ যোগ ছেদ সমান সমান শিরচ্ছেদ, এই যে তালিবাস্য। কিন্তু বিচ্ছেদ হয় না। কিন্তু বিচ্ছেদ, বিযুগছেদ কেন হলো না? খুব সহজ উত্তর। সহজ উত্তরটা কি? এখানে বিসর্গ ছিল না। এটা স্টার্টার থাউন লাগবে, বিসর্গ থাউন লাগবে। বিসর্গ না থাকলে তো সে এটাকে ওই বর্ণে মানে কি বলে তালিবাস্য, মূর্ধন্য, দন্তাস্য তৈরি করতে পারবেই না। সে এই অক্ষমতা তার আছে, নিষ্ঠুর। এবার আমরা দুস্তর বারাবার হয়ে দেখবো বা নিস্তারে দেব কি? বিসর্গ প্লাস দন্ত ধ্বনি। দন্ত ধ্বনি কি? তথ দত দন্ত, তথ দদ দন্তান্ন। তাই নিস্তার, নিহি যোগ তার সমান, এই যে নিস্তার হয়ে গেল। দুস্তর বারাবার হে, দুস্তর, দুযুক্তর, দুস্তর। কি সুন্দর যাত্রা বিমান একটা জিনিস। কিন্তু সংস্কৃতের একটা মারাত্মক ঘটনা হচ্ছে, এরা সাংঘাতিক ভাবে এটা শৃঙ্খলা মেনটেন করে চলে।
যেমন আমরা যখন অঙ্ক লিখি ক বর্গের শেষটা উ, তাই ক বর্গের শেষটা এসে নিবে। আমরা যখন লাঞ্ছনা লিখি চ বর্গের শেষটা নিতেছে লাঞ্ছনায়, বঞ্চনায়, গঞ্জনায়, সে কিন্তু আরেকটা নিবে না। যখন আমি কণ্টক লাগতেছি ঠিকই ট বর্গের মধ্যে নিতেছি। আমি যখন দন্ত বা পান্থ লিখতেছি ঠিকই তথ দন্ত তার বর্ণটারে ঠিক মাথার উপরে তুলে নিছে। লম্ফ জম্প যখন করতেছি ঠিকই প বর্গের মোটাকে নিতেছি। অর্থাৎ যার যার গোত্রেরটাকে সেই গোত্র তারে ছাড়ে না। এই যে পেরিটি, এই যে সিমিলারিটি, এই যে এসিমিলেট ভাবটা, এটা অসাধারণ। এক বাক্যে বলা যেতে পারে পৃথিবীতে এটা মানে অনেক ভাষাতেই নাই বললেই চলে। এটা একটা সংস্কৃত ভাষার একটা বিশাল মানে শৃঙ্খলা, এবং সেই শৃঙ্খলাকে আমরা ধারণ করে বাঙালি শিশুরা একেবারে জন্মের পরের থেকেই যখন শিখতে থাকে তখন কিন্তু সে এই ব্যাকরণটা আত্মস্থ করে ফেলে। চমস্কি বলে যে শিশু জন্মগ্রহণের পরেই জন্মগ্রহণ করেই যেন একটা ব্যাকরণ নিয়ে, একটা শৃঙ্খলা নিয়ে। অন্য প্রাণীদের সেটা নাই, মস্তিষ্কের মধ্যে সেটা আছে। আমরা যেটা ভয় পাই, দেখা যাবে বাঙালিরা, বিশেষ করে বাঙালিদের কিন্তু আরো বিশেষ দক্ষতা আছে। কেন? এটা কিছু জেনেটিক ব্যাপারও আছে। কারণ আপনি একটা হিন্দি বলে লোকের বাংলা বলতে দেখবেন ও কিন্তু বাংলাদেশ কবে, ও কিন্তু পরিষ্কার ভাবে বাংলাদেশ বলতে পারতেছে না। কিন্তু আমাদের একটা বাঙালি দেখেন, মিঠুন চক্রবর্তীর মতো ইয়ারা কত কত অভিনেতা আছে যারা করে মানে ধুমসে একেবারে ইন্ডিয়ান হিন্দি ছবিতে অভিনয় করে গান গায়ে সবকিছু করতেছে, কিচ্ছু না মানে বুঝাই যায় না যে সে বাঙালি। অর্থাৎ এইটুকু আয়ত্ত করার ক্যাপাবিলিটিটা বাঙালির মধ্যে কেন আছে? বাঙালির মস্তিষ্ক হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এই কথাটা কিন্তু গোখলে এমনি বলে নাই, বলেছিল মূলত আমি মনে করি ভাষার যে চেতনা, এই চেতনাটা পাণিনিকে যদি কেউ ধারণ করে থাকে, উপনিষদকে যদি কেউ ধারণ করে থাকে, পাণিনিকে ধারণ করেছে কারা? আমাদের বিদ্যাসাগর, সুনীতি কুমার চ্যাটার্জি থেকে শুরু করে আমাদের ডক্টর শহীদুল্লাহ। আর আমাদের আমাদের যে সাহিত্যকে যে ধারণ করা, যেটা উপনিষদ, বেদ উপনিষদকে ধারণ করেছে, তার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ আমার বঙ্কিমচন্দ্র এবং আমার রবীন্দ্রনাথ ঠাকুর। এমনকি আমার পৌরাণিক জিনিসগুলোকে ধারণ করেছে কে? মাইকেল মধুসূদন দত্ত। কি করে নাই? আপনারা যদি এদের দিকে একটু তাকান, দেখেন আপনারা কি করে নাই। মেঘনাথ বধ যেটা তৈরি করে গেছে মাইকেলে, ভারতবর্ষে খুঁজে দেখেন এরকম একটা ক্রিয়েটিভ নিউ মানে কি বলে এপিক, এটাকে যাবে অথেন্টিক এপিক না, লিটারেরি এপিক। আর কারো কিন্তু এত শক্তিশালী এপিকটা নাই। তাহলে এই শক্তিশালী এপিক থাকলো কেন? থাকলো সে সংস্কৃত ভাষার মর্মটাও বুঝছে, আবার সে অন্যান্য ভাষাগুলো যেগুলি আমাদের দেশে আসছে তাদেরকে ফেলে দেয় নাই। গোবলয় যেটাকে বলি আমরা, উত্তর ভারতের বলয় কিন্তু ওরা এক ভাষী, মানে ওদের ভাষার মধ্যে খুব বেশি এই আরবি ফার্সি যতটা না মিশ্র হয়েছে, আমাদের ভাষায় কিন্তু সব জায়গায় একটা মিশ্রণ হয়ে গেছে। এদিকে কামরূপ আসামি ভাষা, এদিকে যদি আমরা উড়িষ্যা যাই সে উড়িয়া ভাষা, ওদিকে মগধে যায় মাগধী ভাষা, মানে একটা ভাষার একটা সব যেমন একটা মানে মহাসমুদ্র লইয়া আমাদের নদীগুলো যেমন আমাদের এক টুনের মধ্যে দিয়ে বাংলাদেশ সব প্রবেশ করছে, বঙ্গোপসাগরে গেছে, সমস্ত ভাষা যেন আইসা বাংলাদেশে আইসা একদম এক টকবক করে উঠছে। এই টকবক করা শক্তিটাকেই কিন্তু আমরা কাজে লাগিয়েছি। এইটাকে যেন হিন্দুত্ববাদ মনে করে এটাকে যেন আমরা মুছে না ফেলি, তাহলে কিন্তু সর্বনাশ। নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া যেটাকে বলে। আমাদের জ্ঞান হচ্ছে সমগ্র জাতির জন্য সমস্ত জ্ঞান মনে রাখতে হবে। জ্ঞানের জন্য যে হাদিসে বলছে সুদূর চীন দেশে যাও, এই কথার অর্থ অনেক ব্যাপক। এই জন্যই যে কোনো সীমাবদ্ধতা দিয়ে তাকে বেঁধে রেখো না, তাহলে কিন্তু তুমি নিজেই ঠকবে। আমরা ঠকতে চাই না, কারণ আমাদের মহাপুরুষরা, আমাদের মহাজনেরা, পূর্বজনেরা আমাদের কিন্তু সেই বিদ্যা, সেই চাবিকাঠিটা আমাদের হাতে দিয়ে গেছে। সেই চাবি দিয়ে, আমাদের সেই মাস্টার কি দিয়ে আমরা সব কিছু খুলতে পারি, এবং সব আমাদের কাছে জলবদ্ধ তরলং আমরা পারি, এবং পারতেই আমাদের হবে। কারণ আমাদের এই একটাই ঐশ্বর্যই রয়েছে, আমরা ভাষার দিক থেকে গরিব নই। পৃথিবীর এত ভাষার মধ্যে আমার ভাষা ষষ্ঠ কি সপ্তমের মধ্যে দাঁড়িয়ে যায় কেন? এই ভিত্তির উপরে। সেই ভিত্তিটা ব্যাকরণ দ্বারা শাসিত, সাহিত্য দ্বারা পরিস্নাত। সুতরাং আমাদের দুই কুলি রয়েছে। আমরা ভাষা ব্যাকরণের জটিলতাও ওটাও আমরা বুঝে ফেলি, আবার সাহিত্যের যে কি বলে সাবলীলতা, সেটাকেও আমরা গ্রহণ করি, একেবারে খুব সহজভাবে গ্রহণ করে ফেলি। এই গ্রহণ এবং বর্জন এই সব কিছু মিলে একাকার করে আমরা একটি কি করেছি, আমরা আমাদের সবকিছুকেই আমাদের অহংকারের মধ্যে রেখে দিয়েছি। আমরা এটা ফেলে দেব না। বর্জ্য পদার্থ যদি থাকে ফেলে দেব, কিন্তু গ্রহণ করার মতো যা আছে সকলে আমি গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে।